সুপ্রিয় দর্শক মণ্ডলী, মাটি ও মানুষ অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। মাটি ও মানুষ টিম আজকে এসেছে ঝিনাইদহ সদর উপজেলায় এবং এই ঝিনাইদহ সদর উপজেলাতে আমরা একজন ছোট খামারি কিংবা ছোট কৃষি উদ্যোক্তা যারা স্বামী স্ত্রী মিলে একটি খামার পরিচালনা করছেন, শুরু করেছিলেন প্রায় শূন্য হাতে। এখন তারা বেশ কয়েক লক্ষ টাকার ব্যবসা করছেন। একটি বেসরকারি উন্নয়ন সংস্থা তাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং তারা স্বপ্ন দেখছেন একসময় তাদের ব্যবসা কোটি টাকায় উন্নীত হবেন। চলুন আমরা আজকে এই দম্পতির গল্প শুনে আসি। আপনারা দুজনে মিলেই তো এই খামারটি গড়ে তুলেছেন। আপনাদের খামারে কি কি আছে? আমাদের খামারে পিকিনিক স্টার 13 যেটা ফ্রান্স থেকে আমদানিকৃত এই বাচ্চাটা আছে। আমরা জিরো সাইজ থেকে এবং বিক্রি অবধি পর্যন্ত যত দিন রাখার প্রয়োজন, সর্বনিম্ন 45 দিন, সর্বোচ্চ দিকে 60 দিন পর্যন্ত রাখা হয়। হাঁস হচ্ছে একটা। জি জি। আর কি করেন? আরেকটা আছে গরু। গরু? জি জি। আচ্ছা, গরুতে কি ওখানে বাচ্চা উৎপাদন এটাও আছে এবং মাংসের জন্য কতগুলো গরু আছে? এটা 10 পিস গরু আছে। 10 পিস গরু আছে। আর কিছু করেন? আর পাশাপাশি চাষ আছে। চাষবাসও করেন? তাহলে আমরা বলতে পারি আপনার একটা কৃষি দম্পতি, তাই তো? জি। আচ্ছা, ঐশী খাতুন, আপনি কি করেন? আমি স্যার এই খামার দেখাশোনা করি। খামার দেখাশোনা করেন, অর্থাৎ মোস্তাফিজ ভাই এবং আপনি মিলে এই খামার পরিচালনা করছেন। তো এত কাজের মধ্যে আপনারা এই কৃষি কাজটাকে বেছে নিলেন কেন? এটাতে আসলে চাকরির থেকে নিজে স্বাবলম্বী হওয়ার জন্য, অন্যের অধীনে কিছু না করার জন্য। অন্যের অধীনে কিছু না করে নিজের পায়ে দাঁড়ানো। আচ্ছা, আপনি কি তাতে সন্তুষ্ট? সবাই তো চায় একটু চাকরিজীবী সাহেব জামাই থাকুক। না, চাকরিজীবীর থেকে এটাতে অনেক ভালো স্বাবলম্বী হওয়া যায়। কেন, একটু বুঝিয়ে বলবেন? মানে চাকরিজীবীর থেকে আমার কাছে মনে হয় এটাতে অনেক অল্প টাকাতে ভালো বেনিফিট আছে, তারপরে আপনার ভালো কিছু হয়। আচ্ছা, কিন্তু এটা লাভজনক কিনা? অবশ্যই লাভজনক। লাভজনক। আচ্ছা, তো আপনারা কতদিন ধরে করছেন এগুলা? এটা 2 বছর যাবত চলছে। 2 বছর ধরে এই কৃষি প্রকল্পটা আপনারা করছেন। আপনারা কত পুঁজি দিয়ে শুরু করলেন আনুমানিক? ফার্স্ট টাইমে আপনার 50,000 থেকে শুরু করছিলাম। 50,000 টাকা দিয়ে শুরু করেছেন। কি শুরু করলেন 50,000 টাকা? প্রথম শুরু করছিলাম ব্রয়লারের পরে ওইটা চেঞ্জ করে এখন হাঁসে আছে। ব্রয়লার দিয়ে শুরু করেছিলেন, এখন ব্রয়লার বাদ দিয়ে হাঁস করেছেন। কেন এই পরিবর্তনটা কেন করলেন? পরিবর্তন, ব্রয়লারে আপনার মর্টালিটি বেশি, রিস্ক বেশি, আর এই ক্ষেত্রে হাঁসে এমনটা নেই এবং নতুন জাত, এটা বাংলাদেশের মার্কেটে এখনও অ্যাভেলেবল হয়নি, যার জন্য এই শুরু করছি। এটা আপনার লাভজনকের দিক থেকে একটু বেশি। এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য একটা বলেছেন যে ব্রয়লারের ঝুঁকি বেশি, হাঁসের ঝুঁকি কম। এটা কি আসলে আপনি অভিজ্ঞতা থেকে বলছেন? জি জি, আমি অভিজ্ঞতা থেকে বলছেন। একটু কি আমাকে তুলনা করে বলতে পারেন যে কেন হাঁসের ঝুঁকি কম বা কি ধরনের ঝুঁকি কম? এখন ওইটাতে আমি ব্রয়লারের দীর্ঘদিন যাবৎ পালন করার পরে দেখছি যে ব্রয়লারের মর্টালিটি বেশি, প্লাস আপনার হচ্ছে যে ওই বাজার নিয়ন্ত্রণ থাকে না, অনিয়ন্ত্রিত বাজার। আর আমাদের এটা তো হচ্ছে নিয়ন্ত্রিত বাজার, এটা সবসময় ফিক্সড একটা বাজার থাকে, প্লাস আরো বৃদ্ধির দিকে থাকে। হাঁসের বাজার ফিক্সড? জি জি ফিক্সড। এবং এটা কি রকম ফিক্সড, মানে আপনার ক্রেতা ফিক্সড আছে? এটা 250 টাকা ফিক্সড আছে সব সময়, এবং ওর থেকে একটু 250 টাকা কেজি? জি জি, 250। একটা হাঁস সাধারণত কত ওজন হয়? এটা আমাদের এখানে 4.5 কেজি পর্যন্ত হয়। এমনি স্ট্যান্ডার্ড গড়ে আমরা কত ধরব? এভারেজ আপনার 3 কেজি 200। 3 কেজি 200, তার মানে হচ্ছে 250 করে ধরলে একটা হাঁসের মূল্য প্রায় 750 টাকা। জি জি জি। এটা একটা এই 750 টাকার একটা হাঁস উৎপাদন করতে এখানে কি পরিমাণ খরচ হয়? 550 টাকা খরচ। 550 টাকা খরচ, তার মানে 550 টাকা খরচ করলে 750 টাকা অনায়াসে বেচা যাবে, বেশিটা বেশি থাকুক, তো 200 টাকা পার হাঁসে লাভ। তো আপনার 2200 হাঁস আছে নাকি? জি, আমার 2200 আছে। তাহলে সেটা হচ্ছে, তাহলে আমরা অঙ্কটা পেয়ে যাচ্ছি। পাশাপাশি আপনি গরুও করছেন। তো এই 50,000 টাকা পুঁজি থেকেই আপনি করলেন নাকি আপনাকে লোন নিতে হয়েছে? না, 50,000 পুঁজি, প্রথমে 50,000 টাকায় লোন নিয়েছিলাম, এরপরে পর্যায়ক্রমে এখন লোন বৃদ্ধি করে সিওর থেকে 2 লাখ টাকা রানিং চলতেছে। সিও মানে সিও এনজিও, যেটা সিও এনজিও থেকে লোন নিয়ে আপনারা এটা করছেন। আচ্ছা, কিস্তি ঠিকমতো দেওয়া যায়? জি জি জি। লাভজনক? জি ইনশাআল্লাহ। কিস্তিতে, কারণ আপনি যা নিয়েছেন এখন তো তার থেকে বেশি দিতে হবে, তা সত্ত্বেও এটা লাভজনক? ও আচ্ছা, আপনি কি মনে করেন যে আমাদের সবারই এই, বিশেষ করে যারা গ্রামীণ বেকার যুবক যারা আছে, যারা হতাশায় নিমজ্জিত, যারা মনে করছে একটা চাকরি নাই, কি করে খাবো,
তাদের জন্য কি আপনি মনে করেন যে এরকম একটা ছোটখাটো প্রজেক্ট করাটা ভালো উদ্যোগ? জি জি জি, এটাই বেস্ট। এটাই বেস্ট। জি, জি। আচ্ছা, ঐশী কি মনে করেন? এটাই স্যার ভালো। ভালো। আচ্ছা, তো আপনার ওয়াইফ আপনাকে সহযোগিতা করে এই খামার পরিচালনায় নাকি? জি জি জি, আচ্ছা, উনি কি ধরনের সহযোগিতা করেন, কি ধরনের কাজ করেন? মানে আমি যেটা করি এর পাশাপাশি উনি ওইভাবেই আমার মানে সঙ্গে আপনার কাজ কি আর জি। ওনার কাজ কি? ওই একটা কাজই দেখানো, যেমন খাবার দেওয়া, পানি দেওয়া, পরিচর্যা করা, লাইট দেওয়া, এরপরে যে আপনার ওই আরও কাজের লোক আছে পাশাপাশি, নিজেরাও করতে হয়। এটা আমার একজন লোক আছে এখানে পরিচর্যার কাজটা উনি দেখছেন, ওই সেভাবেই দেখছেন? জি, এর পাশাপাশি আরও একজন লোক আছে যার আচ্ছা। বেতন দেওয়া রাখা আছে একজন। আচ্ছা, আচ্ছা। আপনাদের স্বপ্ন কত বড়? স্বপ্ন তো অনেক বড়। কত বড়? এখন সাহস করে বলেন দেখি আল্লাহর একটু। রহমতে জি, আল্লাহর রহমত তো জি, বটে। ইনশাল্লাহ কোটি কোটি টাকার মালিক হবে এরকম। কোটি কোটি টাকার জি, মালিক জি। হবেন সেই স্বপ্ন দেখছেন? জি। এখান থেকে সম্ভব সেটা? ইনশাল্লাহ আচ্ছা, কিভাবে সম্ভব সেটা? প্রজেক্ট এখন ছোট আছে, সামনের দিকে আরো বড় হবে, আচ্ছা। পর্যায়ক্রমে বৃদ্ধি পাইতে থাকবে। প্রজেক্ট জি 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 বৃদ্ধি জি, পেতেই জি থাকবে। জি। এখন যেমন আমার খামারে একজন লোক পার্মানেন্ট কাজ করছে, তার বেতন দিতে হয় 20,000। আমার এইভাবে পর্যায়ক্রমে এই খামার থেকে আপনি 20,000 টাকা জি জি বেতন বেতন দিচ্ছেন? জি জি একজন। নিজেদের সংসারেও আবার জি, জি। কাজ করবে, কিছু এখন খরচ আস্তে আস্তে হচ্ছে। আরো এখানে 10 জন, 15 জন, 20 জন খাটানোর ইচ্ছা আছে, যে এটা থেকে আরো। আর এরিয়াটা সম্পূর্ণটাই আমার, যা এখানে আমি অনেকগুলো খামার করতে পারবো। অনেক ধন্যবাদ মুস্তাফিজ। বলা হয় যে মানুষ তার স্বপ্নের সমান বড়। তো যত বড় স্বপ্ন দেখবেন, তাই না? জি জি স্বপ্নটা বড়ই রাখতে হবে, কিন্তু শুরু করতে হবে ছোট থেকে। আপনি ছোট থেকেই শুরু করেছেন, তাই না? আপনাদের দুজনেই, আপনিও কি বড় স্বপ্ন দেখেন নাকি মুস্তাফিজ সাহেবকে থামাই দিবেন? হ্যাঁ, না স্যার। না স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনাদের সাফল্য কামনা করছি। এই এলাকায় কত উদ্যোক্তা আছে জিও যাদেরকে সহযোগিতা করছে? আসলে আনুমানিক। বেসিক্যালি উদ্যোক্তা 350 প্লাস আচ্ছা। সিওর হাতে গড়া এই উদ্যোক্তা। ঝিনাইদহ সদর উপজেলাতে, ঝিনাইদহ সদর উপজেলা প্লাস মেহেরপুর চুয়াডাঙ্গা মিলে এই 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 অঞ্চল। এই অঞ্চলে, এবং তারা আজকে সফল প্রতিষ্ঠিত, মোটামুটি সচ্ছল বলা যায়। এই 350 জনকে আপনি বলছেন সফল, সফল কিন্তু সহযোগিতা করছেন এই সংখ্যাটা? সহযোগিতা এই অঞ্চলে 29 লক্ষ উপকারভোগী আমাদের আছে টোটাল আমাদের মাইক্রো ক্রেডিট কার্যক্রমের আওতায়। তার মধ্যে সবাই সফল, কিন্তু উদ্যোক্তা সেক্টরে যারা আছেন, যারা আমাদের সাথে সরাসরি লিঙ্কেজ, এই 350 জনকে কি আমরা কৃষি উদ্যোক্তা বলতে পারবো? কৃষি উদ্যোক্তা প্লাস আপনার বিভিন্ন খামারি। হ্যাঁ হ্যাঁ, খামারিরা তো খামারি, কৃষি, কৃষি জি। যখন আমি জি, বলছি আমরা বলতে পারি। ফসল, তারপরে প্রাণী সম্পদ, জি। মৎস্য সম্পদ, সবটা মিলিয়ে আমরা জি, জি, বলছি। জি। জি, অনেক ধন্যবাদ। আপনাদের সদস্য মুস্তাফিজ বললেন যে তিনি 50,000 টাকা নিয়ে সব প্রকল্পটি শুরু করেছিলেন। তো এই ধরনের যে উদ্যোক্তারা যাদেরকে আপনারা সহযোগিতা করছেন, তাদের সফলতার হার কেমন, বা তাদের সাধারণত মৌলিক চ্যালেঞ্জগুলো কি? মৌলিক চ্যালেঞ্জ এবং সফলতার হার যদি বলি, আজ থেকে আমি 2021 সালে যদি যাই, তখন ওনাদের লোন চলে মেবি 1 লক্ষ টাকার মতো। 50,000 দিয়ে শুরু করছিল, 1 লক্ষ টাকা। উনি যখন ব্রয়লার পালন থেকে ডাইভার্ট হয়ে এখানে চলে আসলো, এবং খুব অপার সম্ভাবনার একটা প্রজেক্ট, এই যে ফ্রান্সের আপনার পিকিং 30, আমরা যখন জানলাম, ওনাকে 2 লক্ষ টাকা দিয়ে আমরা সহযোগিতা করি এই উদ্যোগটা আরও প্রসারিত করার জন্য। সেই জায়গা থেকে আজকে কিন্তু উনি 1830টা হাঁস পালন করে, যার বর্তমান বাজার মূল্য যদি আমি ধরি, তাহলে প্রায় 13-14 লক্ষ টাকার মতো। উনি কিন্তু একটা জাস্ট ফার্মার ছিল, কৃষক, চাষবাস করে খাইতো। এই যে ওই জায়গা থেকে তাকে একটা বড় স্বপ্ন, বড় একটা উদ্যোক্তা হওয়ার যে মনের ইচ্ছা, সেটা সিও সংস্থা কিন্তু পুনর্বাসন ওনাকে করেছে এই সেক্টরে। সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের সাকসেস রেটটা অত্যন্ত ভালো। আপনারা কি কোনো কারিগরি সহায়তাও দেন? আমি আপনার অবগতির জন্য একটু জানাই, সেটা হচ্ছে শুধু ফাইন্যান্স দিয়েই কিন্তু আমরা থেমে নেই। আচ্ছা, এই ফার্মের আপনার পিকিং 30 হাঁসটা আসলে এর ঝুঁকিটা কোথায়, কোন কোন সময় কি ধরনের রোগবালাই আক্রান্ত হতে পারে, মেডিসিনটা কিভাবে প্রয়োগ করতে হবে, এর পরিচর্যা পদ্ধতিটা কি হবে, আমরা কিন্তু প্রতি সপ্তাহে, আমাদের যেহেতু গ্রুপ ভিত্তিক কালেকশনটা হয়, প্রতি সপ্তাহে আমাদেরই সংস্থা থেকে বিশেষ টিম কর্মীর সাথে এসে কিন্তু এগুলা দেখভাল করে যায়, এবং প্রয়োজনীয় যে পরামর্শ
এগুলা দিয়ে যাই। যদি কখনো টেকনিক্যাল অথবা আপনার মেডিকেল কোনো সাজেশন লাগে, আমরা নিজেরাই তাদের এই খামারিকে বা আমাদের যারা উপকারভোগী তাদেরকে এর সাথে যুক্ত করে আমরা পরামর্শ দিই। আমরা যেটা নিজেরা পারি আমরা নিজেরা করি, যেটা আমাদের দ্বারা সম্ভব হয় না সেটার জন্য আমরা সাজেস্ট করি। এবং উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় যেটা আছে, আমরা সেখানেও আমাদের কিন্তু একটা রিপোর্ট করা লাগে। সো আমি আশা করব যে এই যে ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তা যারা বড় পরিসরে আগামীতে আরও ভালো কিছু করতে চায় দেশের জন্য, সরকারের পাশাপাশি আমাদের মতো যে এনজিওগুলো আছে সারা দেশব্যাপী যদি সবাই একযোগে কাজ করে, তাহলে এদেশের অর্থনীতি তথা আমাদের যে মাংসের চাহিদা, আমাদের যে আমিষের চাহিদা, প্রোটিনের চাহিদা, এই জায়গা থেকে আমরা স্বয়ংসম্পূর্ণ হব। এবং সেই প্রসেসটা সিও সংস্থা অব্যাহত রেখেছে। এই প্রোটিন চাহিদা পূরণের জন্য আপনারা কৃষকদেরকে প্রাণী সম্পদ উন্নয়নের জন্য সহযোগিতা করছেন, এটা খুবই শুভ চিন্তা। আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের উদ্যোক্তারা তারা তো সবসময় যেটা বলে থাকেন যে তাদের বাজার সমস্যা, তারা বাজার পাচ্ছেন না, সেই ক্ষেত্রে কি আপনারা কোনো সহযোগিতা করেন? প্রথমত হলো যে কতটুকু বাজার সমস্যা আসলে আছে, নাকি এটা এমনি জাস্ট বলার জন্য বলা? আরেকটা হচ্ছে যদি সমস্যা থেকে থাকে তাহলে সেই সমাধানের জন্য আপনাদের সংস্থা কি কোনো কাজ করে? সাধারণত যারা ব্রয়লার পালন করে তারা ঈদকে সামনে করে অধিক পরিমাণে উৎপাদন করে, সেক্ষেত্রে বাজারের কিছুটা সমস্যা হয়। কিন্তু আমরা বিকল্প হিসেবে দেখা যাচ্ছে হাঁস পালনের পরামর্শ দিই। এই হাঁসের বাজারটা সবসময় নিয়ন্ত্রণের ভিতর থাকে, সঠিক মূল্য পাওয়া যায়। এক্ষেত্রে হাঁস পালনের ক্ষেত্রে অধিক লাভবান খামারিরা অধিক লাভবান হইতে পারে। আমরা শুনেছি যে হাঁস পালনের ক্ষেত্রে হাঁসের বাজারটা মূলত শীতকালে চড়া থাকে, অন্য সময় মানুষ তো অত বেশি হাঁস খেতে চান, সেক্ষেত্রে কি বাজার ঠিক থাকে? না, এক্ষেত্রে আছে এই হাঁসগুলো সবসময় চলে, এর মাংসের চাহিদা সবসময় চলে। আচ্ছা, সাধারণত ব্রয়লার মুরগির যে ধরনের এক্সট্রা একটা গ্যাস থাকে, কিন্তু এই হাঁসে সেই রকম হয় না। আচ্ছা, এই হাঁসগুলো খেতে খুব সুস্বাদু। সুস্বাদু। আচ্ছা। এই জন্য যারা মানে সার্ভিস করে এরাই অধিকাংশ আছে এই হাঁসগুলোই ক্রয় করে, এই জন্য হাঁসের বাজারটা সবসময় ভালো পায়। আপনার কাছে একটু জানতে চাই, উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ পাবার যে তাদের চাহিদা, তো এই জায়গাগুলোতে আপনি কিভাবে দেখেন? আসলে জিও যেখানে যেতে পারে না, গভর্নমেন্ট যেখানে যেতে পারে না, হয়তো সদিচ্ছা আছে কিন্তু গভর্নমেন্টের যে লোকবল, সেই লোকবলের জায়গায় সংকট থাকার কারণে প্রান্তিক পর্যায়ে যেতে পারে না। গভর্নমেন্ট যে সুবিধাটা করে দিয়েছে, বিভিন্ন আগে কিন্তু এনজিও সেক্টরটাকে ফাইন্যান্স করতো মূলত এমআরএ, এখন কিন্তু এমআরএর পাশাপাশি বিভিন্ন ব্যাংকিং সেক্টর এই এনজিওদের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছে। এই জায়গাতে সুবিধা কি হয়েছে, একজন গ্রামের মানুষ ব্যাংক থেকে লোন পেতে কিন্তু আসলে ব্যাংকে যেতেই ভয় পায়, বেসিক্যালি যেটা হয় ব্যাংকে যেতে ভয় পায়। সেখানে অনেক ধরনের রেস্ট্রিকশন থাকে, অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে। সেই জায়গা থেকে মানে আমাদের এনজিও শুধুমাত্র কিছু ডকুমেন্টস যদি বলি, ভোটার আইডি কার্ড, 2 কপি ছবি, মানে স্বামী স্ত্রী এক কথায়, এইটার মাধ্যমেই আমাদের নির্ধারিত যে শাখা আছে ওই কর্ম এলাকার মধ্যে, সেই শাখায় গেলেই কিন্তু 1 সপ্তাহের মধ্যে তার চাহিদা অনুযায়ী ঋণটা আমরা, মানে অর্থের যে যোগান, সেই যোগানটা কিন্তু আমরা দিয়ে থাকি। আর সেই ক্ষেত্রে কিন্তু দেখেন, যেটা বললেন যে অর্থের প্রবাহটা সহজ কিভাবে করা যায়, আমরা কিন্তু অলরেডি করেছি। কিন্তু আদারওয়াইজ যদি আমি ব্যাংকের কথা বলি, এত সহজে কিন্তু ব্যাংকিং সেক্টর থেকে লোন পাওয়াটা খুব টাফ হয়ে যায়। তার মানে পদ্ধতিগতভাবে এনজিও ঋণ পাওয়াটা সহজ, রাইট। এবং যদিও সুদের হার একটু বেশি। সুদের হারটা আসলে বেশি বলবো না, কেন বলবো না, আচ্ছা। কেন বলবো না, এখানে কিন্তু রিকোয়ারমেন্ট আছে। এগ্রি সেক্টরে কিন্তু ইন্টারেস্ট 4%। জি, সরকার তো সেটা ঠিক আছে না, আপনার কাছ থেকে তো 4% না অবশ্যই, কেন নয়। আমার তো এটা এগ্রি সেক্টর, আমার বিজনেস সেক্টরে আমি সরকার নির্ধারিত রেটে আমি নেব। আমার ব্যাংক যখন আমাকে ফাইন্যান্স করছে তখন তো আমাকে বলেই দিয়েছে, আমার তো একটা রুলস অ্যান্ড রেজুলেশন আছে, আমি সেই রেজুলেশনের বাইরে তো চলতে পারবো না। আচ্ছা, এগ্রি সেক্টরে এইটা হচ্ছে ফার্স্ট। আমি যেখান থেকে ফাইন্যান্স পাই বা এই অর্গানাইজেশন যেখান থেকে ফাইন্যান্স পাই, সে তাদের দেওয়া রুলস অ্যান্ড রেজুলেশন 100% আমাদের ফুলফিল করা লাগে। এগ্রি সেক্টরটার জন্য ইন্টারেস্ট হার একরকম, আপনার এমইএল যেটা বললাম, কি বলে এটাকে, জাগরণ বলে বা
অগ্রসর বলে, আমরা বলি এমইএল, মাইক্রো এন্টারপ্রাইজ, এই সেক্টর ইন্টারেস্ট রেটটা আলাদা। সো আমরা সবসময় এই সিও এনজিও সবসময় সদস্যর চাহিদা, সদস্যর আগ্রহ এবং সে কী করতে চায় তার ভিতরের অবস্থাটা, তার মানসিকতাটা বুঝে তাকে সেই সেক্টরে প্রতিস্থাপন করতে বিশ্বাস করে, যাতে সে যেটা চায় সেই সেক্টরে তাকে সহযোগিতার মাধ্যমে, পরামর্শ হোক, আর্থিক সহযোগিতা হোক, সব কিছু দিয়ে তাকে প্রতিষ্ঠিত করা যায়। সেই প্রচেষ্টা আমাদের সংস্থার নির্বাহী পরিচালক, প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মহোদয় জনাব মোহাম্মদ শামসুল আলম স্যার প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকেও। আমি আশা করব এরকম প্রান্তিক যে খামারিগুলো আছে, আপনাদের মতো মানুষ যদি আমাদের পাশে এসে দাঁড়ায়, খামারিদের পাশে এসে দাঁড়ায়, তাহলে তারা অনেক বেশি ইন্সপায়ার হবে, উদ্বুদ্ধ হবে, সেই জায়গা থেকে তারা অনেক বড় কিছু করার স্বপ্ন দেখবে। যেটা আপনি একটু আগে বললেন যে মানুষ কত বড়, মানুষ তার স্বপ্নের সমান বড়। আমি ব্যক্তিগতভাবে সংস্থার পক্ষ থেকে চাই আপনাদের বিচরণটা যত বেশি প্রাণবন্ত হবে, যত রুট লেভেলে হবে, এ দেশ তথা আমাদের বাংলাদেশ আরও বেশি সোনার বাংলাদেশে রূপান্তরিত হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ঝিনাইদহ জেলার সদর উপজেলার শালিয়া গ্রামে ক্ষুদ্র কৃষি উদ্যোক্তা মুস্তাফিজ ও ঐশী দম্পতি কৃষিক্ষেত্রে যে উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনীয়। খাদ্য নিরাপত্তা এবং নিরাপদ খাদ্য উৎপাদনে তারা সত্যিই গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তাদের উদ্যোগে তারা যে হাঁস এবং গরু সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, এই উদ্যোগের ফলে তারা যেমন চাকরি না করেও কর্মসংস্থানে সফল হয়েছে, তারা নিজেরা যেমন উদ্যোগ গ্রহণ করেছে, সেই উদ্যোগের ফলে তাদের যেমন আর্থিকভাবে তারা সচ্ছল হয়েছে, সাথে সাথে তাদের উন্নয়ন ঘটেছে এবং বাংলাদেশের খাদ্য নিরাপত্তা এবং নিরাপদ খাদ্য আমিষের ঘাটতি পূরণে এই ফার্মটি ভূমিকা রাখছে। এভাবে যদি সকলেই উদ্যোগ গ্রহণ করে এবং কৃষিক্ষেত্রে ছোট ছোট উদ্যোগ গ্রহণ করে, এই উদ্যোগের ফলে কৃষিক্ষেত্রে যেমন আমূল পরিবর্তন আসবে, উদ্যোক্তারা তাদের ভাগ্যের পরিবর্তন হবে এবং ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার কৃষিক্ষেত্রে আরও সম্প্রসারণ ঘটবে। ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগের ফলেই একটা সফল কিছু ঘটে যাবে এবং কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে। সকলকে আমি গণমাধ্যম কর্মী হিসেবে এ ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ ধরে আমরা মুস্তাফিজ এবং ঐশী দম্পতির কথা শুনলাম। এই যে আমাদের দেশ আজকে হাঁস মুরগি উৎপাদনের ক্ষেত্রে সফলতা দেখাচ্ছে, ডিম উৎপাদনের ক্ষেত্রে আমরা সফল, আমাদের ফসল উৎপাদন এবং এমনকি ফল উৎপাদনেও যে সফলতা এসছে, এই সফলতা কিন্তু খুব বড় বড় খামারিরা যে সবটা করেছেন তা কিন্তু নয়, বরং সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার, আমি বলবো লক্ষ লক্ষ ক্ষুদ্র খামারি, ক্ষুদ্র উদ্যোক্তা, তারাই এই পরিবর্তনের কারিগর। কিন্তু তাদের কথা আমরা কতটুকু শুনি, তাদের কথা কতটুকু জানি, তাদের সুখ দুঃখের সাথী আসলে আমরা কতটুকু হতে পারি, আমরা কি তাদের পাশে ঠিক মতো দাঁড়াতে পারি? আমাদের সরকারি সংস্থাগুলো তারা যদি আজকে তাদের পাশে দাঁড়ায়, বিশেষ করে সরকার যে কথাটা বলছে যে সকলকে তারা সফল করতে চায়, তারা বেকারত্বের অবসান চায়, তারা চায় কৃষি সমৃদ্ধি এবং আমাদের বাংলাদেশের যে অর্থনীতি, সেই অর্থনীতি আরও তার ভিত্তি আরও মজবুত হবে এবং সেটা করতে হলে আমাদের কৃষির দিকে নজর দিতে হবে। সবাই এই কথাটা বলে আসছেন। ফলে আমাদের যে ক্ষুদ্র উদ্যোক্তারা আছে, বিশেষ করে কৃষি উদ্যোক্তা যারা আছেন, তাদেরকে সফল করা দরকার। এক্ষেত্রে সরকারি বেসরকারি সংস্থাগুলো যে যেখানে যেভাবে কাজ করছেন, সকলের মধ্যে সমন্বয় সাধন করা, সকলের মধ্যে আরও বোঝাপড়াটাকে আরও সন্নিবেশিত করা এবং আমরা সকলের কথা শুনে সকলের সামর্থ্য নিয়ে যদি সমাধানে এগিয়ে যাই, তাহলে বাংলাদেশের পরিবর্তন অবশ্যম্ভাবী। আমরা একটা চমৎকার দেশ গড়ে তুলতে পারবো, সুন্দর আগামী গড়ে তুলতে পারবো, আমাদের সন্তানরা থাকবে দুধে ভাতে। সেই ভরসা রাখছি। মাটিও মানুষের সঙ্গে আপনারা থাকবেন, মাটিও মানুষের জন্যে আপনারা আপনাদের পরামর্শ জানাবেন এবং আপনাদের সঙ্গেও নিশ্চয়ই দেখা হবে এর পরের কোনো না কোনো এলাকায়। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।